আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের সাথে ফিজিক্সের অধ্যায় 5 বস্তুর উপর চাপের প্রভাব এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব এবং এই অধ্যায় আলোচনার প্রেক্ষিতে যে ধরনের একক বা প্রকাশগুলো নিয়ে আলোচনা হয় সেই জিনিসগুলো আমি আগে থেকে লিখে রেখেছি যেন একটু সময় কম লাগে ভিডিওটা করতে। যেমন দেখো, চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, একক প্যাসকেল। তারপর বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, একক নিউটন। ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়, একক মিটার স্কোয়ার। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। রো মানে এই পি এর মতো যে একটু বাঁকানো দেখতেছো এটাকে বলা হয় রো। তাহলে ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, একক কেজি পার মিটার কিউব। এটা কিভাবে আসছে আমরা দেখবো অবশ্যই। আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, যেটা কি মিটার কিউব একক। উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, একক মিটার। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়, আমি এখানে অত্বরণ লিখেছি মানে অভিকর্ষ ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে দূরত্বকে ডি আর এস যেটা খুশি দিয়ে একটা মানে করা যায়। এক্সও চাইলে আমরা দিতে পারি, যে আমার অনেকের মন চাইছে এক্স দিতে, এক্সও দেওয়া যায়। তাহলে দূরত্বকে এগুলো দিয়ে প্রকাশ করে, একক কি মিটার। বস্তুর ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, একক কি কেজি। তো যেহেতু আমাদের চ্যাপ্টারটার নামই চাপের প্রভাব, তাহলে প্রথমে আমাদের জানতে হবে চাপ তাইলে কাকে বলে। তাহলে আসো, চাপ, চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়ালটা আমরা জানি এফ বাই এ। তাহলে এফ কে, এফ বল আর এ কি ক্ষেত্রফল। তার মানে কি দাঁড়াইলো, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলে, চাপ বলে। তাহলে এই সমীকরণটা থেকে আমরা কি বুঝতে পারলাম, পি ইকুয়াল টু এফ বাই এ মানে কি, অর্থাৎ ক্ষেত্রফল যদি কি হর, হর যদি বড় হয় মান আমরা কি পাবো ছোট, আর হর যদি ছোট হয় মান আমরা কি পাবো বড়। তাহলে ক্ষেত্রফল যদি বেশি হয় চাপ কি হবে, কম হবে, এবং ক্ষেত্রফল যদি কম হয় চাপ কি হবে, বেশি হবে। যেমন একটু চিন্তা করে দেখো, আমি যদি কাউকে এইভাবে একটা ঘুষি মারি আর যদি আমি এইভাবে একটা ঘুষি মারি, এই ঘুষিটাতে সে কী পাবে, ব্যথাটা একটু বেশি পাবে, কারণ এটা তখন কি করবে, একটা নির্দিষ্ট পয়েন্টে ছোট্ট অল্প একটা মাংসের মধ্যে এই হাড্ডিটা ঢুকে গেল। তার মানে কি বল প্রয়োগ কি জায়গায় বেশি হয়ে যাচ্ছে। বল প্রয়োগ যদি বেশি হয়, চাপ আমার কি করতেছে, ক্ষেত্রফলটা ছোট, তাহলে ক্ষেত্রফল ছোট হলে কি হবে, চাপটা বেশি হবে। ক্ষেত্রফল ছোট হলে চাপ বেশি হবে। তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল কমায় কাউরে হিট করো, তাহলে সে বেশি ব্যথা পাবে। তার মানে আমরা কি বুঝলাম, যে বল প্রয়োগে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয়, চাপ বলা হয়। তাহলে বলকে যদি নিউটন দ্বারা প্রকাশ করি, আর ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থে কি ক্ষেত্রফল, দ্যাটস ওয়াই আমরা বলি কি মিটার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা অনায়াসে পেয়ে গেলাম নিউটন পার মিটার স্কয়ার। তার মানে এটা কি আবার কি বলা যায়, প্যাসকেল বলা হয়। এটা কি বলা হয়, প্যাসকেল, প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। এবার একটু চিন্তা করে দেখো, আরেকটু যদি আমরা ডেফিনেশনে যাই, এই ফিজিক্যালটা আবার আমরা কি জানি, এম এ। আচ্ছা, এম মানে কি কেজি, এ মানে ত্বরণ, ত্বরণ মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এ কি মিটার স্কোয়ার। তখন এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি, কেজি। মিটার উপরে তো 1 ছিলই, আর 2 এখানে মাইনাস হয়ে গেল, তার মানে কাটাকাটি হয়ে কি থাকবে, ইনভার্স 1। তাহলে এইটাও একটা একক, এবং এই এককটা থেকে আমরা কি বের করতে পারবো, মাত্রা বের করতে পারবো। যখনই আমরা কেজি দেখছি বড় হাতের এম ইউজ করলাম, যখনই আমরা এম দেখছি এল ইউজ করলাম, যখন আমরা এস দেখছি টি ইউজ করলাম। তাহলে এটা হয়ে গেল কি মাত্রা। তাহলে যদি এখন আমাকে কেউ বলে নিচের কোনটি চাপের মাত্রা, তাহলে আমরা অবশ্যই বের করতে পারবো, একদম সহজ। তো এইভাবে, কারণ আমি অনেক আগে আমার আগের ভিডিওগুলোতেও যদি একটু খেয়াল করো, আমি লিখে দিছিলাম যে যেই জায়গায় কেজি দেখবো সেই জায়গায় বড় হাতের এম বসাই দিব, অর্থাৎ ম্যাস বস্তুর ভর। যে জায়গায় আমি এম দেখবো এল বসাই দেবো লেন্থ, যে জায়গায় এম দেখবো সে জায়গায় কি লেন্থ বসাই দেবো। এবং যে জায়গায় আমরা কি দেখবো এস, সেকেন্ডের এস, তার মানে আমরা টি বসাই দেবো, টাইম। এই তিনটা জিনিস মনে রাখলে যে কোনো কিছুর মাত্রা বের করা যায়। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে চাপের ব্যাপারটা কি আসলো। এরপরে যে জিনিসটা আসে চাপের টপিকের পর, সেটা ঘনত্ব। ঘনত্ব নিয়ে একটু আলোচনা। ঘনত্ব, ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, এটা এম বাই ভি, অর্থাৎ বস্তুর ভর এবং নিচে কি আয়তন। আচ্ছা, তাহলে একক আয়তনের বস্তুর ভরকে কি বলে, তার ঘনত্ব বলে।
তাহলে এই ঘনত্ব জিনিসটা কাজে লাগে কোথায়, মাথায় রাখতে হবে। ঘনত্ব মানে কি? ঘন জিনিস, এক কথা শেষ। ঘনত্ব মানে কি? ঘন। সেটা কতটুক ঘন, সেটাই হচ্ছে তার ঘনত্ব। যেমন পানি আর মধুর মধ্যে মধু হচ্ছে কি ঘনত্ব বেশি, কারণ মধুটা ভারী বেশি, দেখবা মধু যখন ঢালি তখন একদম স্মুথলি পড়ে যায়। তেলের ঘনত্ব পানির তুলনায় বেশি, তাহলে ঘনত্ব বেশি মানে কি? সেটা ঘন বেশি। তাহলে এই ঘনত্বটা কিভাবে আমরা ক্যালকুলেট করি? একক আয়তনের বস্তুর ভরকে কি বলে? তার ঘনত্ব বলে। একক আয়তনের বস্তুর ভরকে কি বলে? তার ঘনত্ব বলে। তাহলে এই ঘনত্ব হচ্ছে আমরা কেজি পার মিটার কিউব পাইছিলাম। কিভাবে পাইছিলাম একটু খেয়াল করে দেখো। যখন আমরা এম দেখছি কেজি বসাই দিছি, যখন আমরা ভি দেখছি, ভি মানে হচ্ছে কি আয়তন। আয়তন মানে হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে দৈর্ঘ্যর এম, প্রস্থর এম, উচ্চতার এম, তিনটা এম গুণ করলে কি হয়? এম কিউব। দ্যাটস ওয়াই আমরা কি বলি? কিউব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? কেজি পার মিটার কিউব। এটা আমার কি একটা একক। এখন যদি বলে তাহলে ঘনত্বের মাত্রা কত, তাহলে সেখান থেকে আমরা অনায়াসেই বলতে পারবো কেজি দেখছো, বড় হাতের এম বসায় দাও, এম দেখছো এল বসায় দাও, তাহলে আমাদের এখানে কি চলে আসলো? মাত্রা। একদম সহজ মাত্রা বের করা, একটু টেকনিক ইউজ করলেই হয়। তার মানে আমরা কি বুঝলাম? একক আয়তনের বস্তুর ভরকে কি বলা হচ্ছে? তার ঘনত্ব বলতেছে। একদম সহজ। তাহলে ঘনত্বটা কিসে কাজে লাগে? এই অঙ্ক কিসে কাজে লাগবে? কোনো কিছু ভাসবে না ডুববে এই কথাটা চিন্তা করার ক্ষেত্রে, ধরো পানির ঘনত্ব আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব। ওকে ফাইন। এখন ধরো একটা বস্তু যার ধরো আমি ঘনত্ব বের করলাম 800, আরেকটা বস্তু ধরো এটা বস্তু 1, আরেকটা বস্তু ধরো আমি যদি বলি সেটার আমরা পাইলাম হচ্ছে ধরো 1050, আরেকটা বস্তুর ঘনত্ব বের করে দেখলাম ওটা হচ্ছে 1000। তাহলে তিনটা বস্তুর ক্ষেত্রে কি হবে? কমন সেন্স যাদের আছে আমরা সেই অনুযায়ী একটু চিন্তা করি কমন সেন্স দিয়ে। বস্তুর ভর এটা হচ্ছে কি পানি, এটা হচ্ছে কি পানির, ওয়াটার, তাহলে হচ্ছে পানির। আচ্ছা ঠিক আছে, পানির মধ্যে আমি প্রথম বস্তুটাকে ফালাই দিলাম, পানির ঘনত্ব থেকে এই বস্তুর ঘনত্বটা হচ্ছে কি কম। তার মানে এটা কি পানির মধ্যে সম্পূর্ণ ডুববে না, কিছু অংশ কি থাকবে? ভেসে থাকবে। তার মানে এটা কি আংশিক, আংশিক অবশিষ্ট থাকবে, আংশিক ভাসবে, আংশিক ডুববে, আমরা এই কথাটা বলতে পারি। হ্যাঁ, আংশিক নিমজ্জিত অবস্থায় থাকবে। আচ্ছা ঠিক আছে, যদি দেখি 3 নাম্বার পয়েন্টটাতে আগে আসো। পানির হচ্ছে গিয়ে তোমার ঘনত্ব কত হচ্ছে? 1000, আবার এই 3 নাম্বার বস্তুটার ঘনত্ব কত? 1000। তাহলে বস্তুটা কি হবে? নিমজ্জিত অবস্থায় থাকবে, অর্থাৎ পানির আরো বস্তুর লেভেল একদম সেম টু সেম থাকবে। এটা হচ্ছে নিমজ্জিত অবস্থা। আর যদি আমরা কোনো বস্তুর ভর, যেমন এই জায়গায় খেয়াল করো 1000 কত বলছি? 50, তাহলে পানির ঘনত্ব কত? 1000, বস্তুর এই জায়গার 2 নাম্বার বস্তুর ঘনত্ব কত? 1050। তার মানে কি দাঁড়াইলো? পানির ঘনত্ব থেকে বস্তুর ঘনত্বটা বেশি। তাহলে যেহেতু বস্তুর ঘনত্বটা বেশি, সে কি করবে? ডুবে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? নিমজ্জিত, আংশিক নিমজ্জিত, ডুবে যাওয়া, এগুলো ডিপেন্ড করে কিসের উপরে? বস্তুর ঘনত্বের উপরে। তাহলে এই ঘনত্বর যে কথাটা আছে এটা দিয়ে তোমাদের এই টপিকটাই শুধু মনে রাখতে হবে, অন্য কিছু মনে না রাখলেও চলবে। এরপরে আসেন, তাহলে আমরা হচ্ছে বস্তুর চাপ সম্পর্কে শিখলাম, ঘনত্ব সম্পর্কে শিখলাম। এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে তরলের কোনো বিন্দুতে চাপ। এই জিনিসটা এখন একটু বোঝার ব্যাপার আছে। আচ্ছা, তরলের কোনো বিন্দুতে চাপ, তাহলে আমাদের টাইটেলটা হচ্ছে কি দিই? টাইটেলটা হচ্ছে তরলের কোনো বিন্দুতে চাপ। আচ্ছা, আমরা এই টাইটেল অনুযায়ী এখন কাজ করব। তার আগে একটা ধরনের একটা চিত্র আঁকি। ধরেন পানি ভর্তি একটা ট্যাঙ্ক নিলাম, এটার মধ্যে ধরেন একটা বস্তু, এই পয়েন্টে আমি বললাম ধরেন এই পয়েন্টটার নাম দিলাম বি পয়েন্ট। এই পয়েন্টে সে হচ্ছে কি বস্তুটা কি পরিমাণ চাপ অনুভব করবে আমার কাছে এই জিনিসটা জানতে চাচ্ছে। পানির কোনো বিন্দুতে চাপ অথবা তলদেশে চাপ, এই ধরনের কথা বললে এই ব্যাপারটাই চলে আসতেছে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন তো, পানির লেয়ার থেকে বিন্দুটা কতটুকু নিচে আছে? এটার একটা উচ্চতা আছে না নাই? অবশ্যই আছে। আচ্ছা ঠিক আছে, বস্তুর কি আছে? অবশ্যই ভর আছে।
যেহেতু এটা এখনো মাটি স্পর্শ করতেছে না, অভিকর্ষ ত্বরণ ওই জায়গায় কাজ করতেছে, তার মানে জিও আছে এখানে। এবং এই বস্তুটার যেহেতু একটা দৈর্ঘ্য প্রস্থ এগুলো আছে, তার মানে এর একটা কি আছে, ক্ষেত্রফলও আছে। তাহলে এই হচ্ছে বস্তুটার সামগ্রিক অবস্থা। তাহলে এই সামগ্রিক অবস্থা চিন্তা ভাবনা যদি আমরা করি, তাহলে তরলের কোনো বিন্দুতে চাপ। এখন একটা জিনিস চিন্তা করো, কোনো বস্তুকে যখন আমরা পানিতে ডুবাই, তখন এটা সেই বস্তুটারে কি নড়াচড়া করেতে হালকা মনে হয়, ব্যাপারটা এরকম না? ধরো আমি যদি এখন তিনজনকে একসাথে কোলে নিতে চাই, আমি জীবনেও কোলে নিতে পারবো না, কিন্তু পানির মধ্যে কিন্তু নিতে পারবো। রিজন কি? কারণ পানির মধ্যে বস্তুদের কি কিছু ওজন হারাই বলে মনে হয়, তাই না? এই যে ওজন হারাইলো, এরকম একটা মনে হয় যে হালকা মনে হচ্ছে। কী ব্যাপার, হালকা কেন? এই সম্পর্কে একটু পরেই আসতেছি। তার আগে একটা জিনিস চিন্তা করো, কোনো বস্তুকে যদি পানিতে ডুবানো হয়, তাহলে সেই বস্তুটা ওই পানির নিচে যে বলটা অনুভব করে, সেটা হচ্ছে বস্তুর ওজন। তাহলে কোনো বস্তুর ওজনই হচ্ছে কি তার বল। ব্যাপারটা এই জায়গায় এরকমই দাঁড়ায়। ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা এমজি বলতে পারি, আবার এফ ইজ ইকুয়াল টু এমএও তো বলি। তাহলে তরলের ভিতরে কোনো বস্তুর ওজনই হচ্ছে তার কি বল। তাহলে এই কথাটা যদি আমরা বলতে পারি, তাহলে এই ব্যাপারে আসে না যে তরলের ভেতর কোনো বস্তুর ওজনই তার বল। তাহলে আমরা এই কথাটা তো বলতে পারি, ডাব্লিউ হচ্ছে কি ওয়েট, ওয়েট মানে হচ্ছে কি এমজি। তাহলে ওজনে যেহেতু বল, তাহলে আমরা অবশ্যই এই কথাটা বলতে পারি যে এফ ইজ ইকুয়াল টু এমজি। এবার আসেন একটা কথা, এই এম আমরা একটু আগে জানছিলাম যে ঘনত্ব ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম ইজ ইকুয়াল টু কি রো ভি, এম ইজ ইকুয়াল টু রো ভি। তাহলে এই রো ভিটা যদি এখানে আসে, ইনক্লুড করে দিই যে রো ভি দিলাম। এখন আবার একটু খেয়াল করো, আয়তন ভি, ভি ইজ ইকুয়াল টু কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে কি বলা হয়, ক্ষেত্রফল। কি বলা হয়, ক্ষেত্রফল। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি এই এইচ বলা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখন বলি যে ভি এর পরিবর্তে এ এইচ রো জি, তাহলে এটা কার মান পাইলাম, এফ এর মান। অর্থাৎ তরলের ভিতরে বস্তুটা কি পরিমাণ বল অনুভব করতেছে তার মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন চিন্তা করো, আমাকে বলছে কি বিন্দুতে কি বের করো, চাপ বের করো। কি বের করো, চাপ। চাপ মানে হচ্ছে কি পি, পি মানে হচ্ছে এফ বাই এ, পি মানে হচ্ছে কি এফ বাই এ। তাহলে সেক্ষেত্রে আমরা কি তাহলে এটা বলতে পারি, তাহলে আমরা জানি পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি এফ বাই এ। এফ এর এই মানটা যদি আমরা এখানে বসাই দিই, অর্থাৎ এ এইচ রো জি ডিভাইডেড বাই এ আর এ হচ্ছে কি কাটা, তাহলে কি থাকে এইচ রো জি। তাহলে পি ইজ ইকুয়াল টু কি পাইলাম, এইচ রো জি। মনে রাখতে হবে এই এইচ রো জি সূত্রটা কোথায় কোথায় ব্যবহার হয়। প্রশ্নের মধ্যে যদি তুমি কখনো দেখো তরলের সরি তরলের কোনো বিন্দুতে চাপ বের করো, এইচ রো জি। বস্তুর তলদেশে চাপ কত, এইচ রো জি। তাহলে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে যে প্রশ্নের মধ্যে তলদেশে চাপ, কোনো বিন্দুতে চাপ, পাত্রের দেয়ালে চাপ, এই ধরনের কথা বললে এইচ রো জি কথাটা চলে আসবে। এখন একটু ডিপলি চিন্তা করি, অভিকর্ষ ত্বরণ এবং ঘনত্ব এই দুটো যদি ধ্রুব হয়, অর্থাৎ এই দুইটা গিয়ে যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা কি এই কথাটাও বলতে পারি যে পি ভেরিয়াসেস এইচ। তাহলে এটা থেকে কি বুঝলাম, অর্থাৎ গভীরতা যত বাড়বে চাপ তত বাড়বে, গভীরতা যত কমবে চাপ তত কমবে। কেন? কারণ পানির উপরের পানির থেকে নিচের পানির ঘনত্ব কি থাকে, বেশি থাকে। এটা সবসময় মনে রাখবা। দ্যাটস ওয়াই একটা বলো যে মারিয়ানা ট্রেঞ্চের কথা বলা হয় না, যে এই গভীরের পরে আর কোনো যানবাহন বা কেউ যাইতে পারতেছে না। রিজন কি? কারণ ওইখানে পানির এতটাই চাপ যে এর বেশি মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। এই চাপটা কেন হয়েছে? কারণ ওই জায়গার পানির ঘনত্ব অনেক বেশি। ঘনত্ব বেশি হওয়ার কারণে ডুবা যাচ্ছে না। একটা পিঁপড়াকে যদি একটা মধুর উপরে ছেড়ে দেয়, পিঁপড়াটা কিন্তু মধুর উপরেই থাকে, ভাসতেছে, কারণ তার পক্ষে সম্ভব না ভেদ করে নিচে যাওয়া। কারণ সেখানে যেতে হলে তাকে যে ফোর্স ক্রিয়েট করতে হবে, এত ফোর্স তো নাই ওর ভিতরে। তো মাথার মধ্যে রাখতে হবে, চাপ যত বেশি উচ্চতাও কি মানে গভীরতাও কি তত বেশি, গভীরতা যত কম চাপও কি তত কম। ক্লিয়ার?
একদম সহজ টপিক। এইবার আসেন প্লবতা। প্লবতা জিনিসটা কি? প্লবতা মানে হচ্ছে ঊর্ধ্বমুখী বল। প্লবতা মানে কি বললাম? ঊর্ধ্বমুখী বল। তাহলে এই চিত্রটারে আমরা এখন একটু মডিফাই করি। ধরেন প্লবতা মানে কি বলছি? ঊর্ধ্বমুখী বল। আচ্ছা, কিছু তো হচ্ছে ডুবাইতে চায়, নিম্নমুখী বল কাজ করে, আর ঊর্ধ্বমুখী বল নিচ থেকে কাজ করতেছে। আচ্ছা, নিম্নমুখী বলকে আমি বললাম ধরো F1, ঊর্ধ্বমুখী বললাম আমরা হচ্ছে F2। যেমন আমরা ধরো একটা বল, ফুটবলকে যদি হচ্ছে পানির নিচে নিয়ে যেয়ে ছেড়ে দিই, ওটা ঠাস করে আবার উপরে উঠে আসে। বা আমি নিজেও যদি হাত পা ছড়ায় সুন্দর করে পানির উপরে শুয়ে থাকি, আমি কিন্তু ডুববো না, আমি ভাসবো। এর রিজনগুলো কি? আর আমি যদি হাত পা নাড়াচাড়া করি, নিচের পানিগুলো উপরে উঠে আসে, ওদিকে জায়গা খালি হয়, আমি ডুবে যাই। ব্যাপারটা এই জায়গায়, কারণ আমার ঘনত্ব থেকে হচ্ছে কি পানির ঘনত্বটা বেশি। আমি যদি ফোর্স ক্রিয়েট না করে হাত পা ছেড়ে দেই, আমার পেটে তো একটা ভুঁড়ি আছে না, ভুঁড়ির মধ্যে তো বাতাস আছে, তো সে আমার ভাষায় রাখবে, সমস্যা নাই। তাহলে এখন ব্যাপারটা এদিকে আসে না। তাহলে বস্তুর একটা কি আছে? উচ্চতা আছে। আচ্ছা, এই হচ্ছে বস্তুর উচ্চতা। বস্তুর উচ্চতাকে আমি কি বললাম? H। আচ্ছা, বস্তুটা উপর থেকে কতটুকু নিচে আছে? এতটুকু নিচে আছে, এটারে বললাম ধরেন H2। বস্তুটা পানির উপর থেকে কতটুকু নিচে আছে? এটাকে বললাম ধরেন H1। তাহলে একটু খেয়াল করে দেখেন যে সুতরাং এই চিত্র থেকে আমরা এটা বলতে পারি যে H সমান সমান হচ্ছে H2 মাইনাস H1। এই কথাটা বলো তো, H2 মাইনাস কি বললাম আমরা? H1। তাহলে H2 মাইনাস যদি H1 হয়, তাহলে সেক্ষেত্রে এই বস্তুর কি আছে? অবশ্যই একটা ক্ষেত্রফল আছে। এখানে অবশ্যই অভিকর্ষ ত্বরণ কাজ করে, তাই না? নিম্নমুখী বলও কাজ করতেছে, ঊর্ধ্বমুখী বলও কাজ করতেছে। এটা হচ্ছে কি বললাম? নিম্নমুখী বল। আর এটা হচ্ছে কারণ এ ডুবাইতে চায়, এ ভাসাইতে চায়, ঊর্ধ্বমুখী বল। তাহলে একটা হচ্ছে নিম্নমুখী বল, আর একটা কি বললাম? ঊর্ধ্বমুখী বল। তাহলে এবার একটু খেয়াল করেন, তাহলে প্লবতা, প্লবতা মানে হচ্ছে কি? ঊর্ধ্বমুখী বল। এই বলটা কত? F2 মাইনাস কি বললাম? F1। F2 মাইনাস F। তাহলে ঊর্ধ্বমুখী বলটা কত, এটা আমি বের করতে পারবো। কারণ F2 কেন বললাম? কারণ ঊর্ধ্বমুখী বলটা কি হয়? বেশি হয়। তাহলে ঊর্ধ্বমুখী বল যেহেতু বেশি হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি F2 হচ্ছে আমার কি বড়, আর F1 হচ্ছে কি আমার ছোট। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই দুজন থেকে মাইনাস করলে কি পাবো? বলই তো পাবো। তাহলে একটু আগে তরলের কোনো বিন্দুতে চাপ যেটা প্রমাণ করলাম, সেটার মধ্যে আমরা F ইকুয়াল টু কি পাইছিলাম? AH রো জি। AH রো জি, অর্থাৎ তরলের ভিতরে বস্তুটা কি পরিমাণ বল অনুভব করতেছে। তাহলে F2 আমরা বললাম H2, AH রো জি আমরা বললাম এটাকে কি? H1। কারণ এখানে উচ্চতার কি আছে? ডিফারেন্স আছে। এতটুকু নিচে কতটুকু বল অনুভব করে, একবারে এতটুকু নিচে কতটুকু বল অনুভব করে। তাহলে এই জায়গায় যখন আমরা আসছি, তখন আমরা কি পাইতেছি? এখান থেকে যদি আমরা, কারণ বস্তুর ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হচ্ছে না, দ্যাটস ওয়াই আমরা এই রাখলাম। ঘনত্বেরও কোনো পরিবর্তন নাই, এই রাখা হইল। জির কোনো পরিবর্তন নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে কি বলতে পারতেছি? H2 মাইনাস H1। তাহলে এটা মানে কি বলছিলাম? H, এই যে এখানে, তাহলে AH রো জি। তাহলে প্লবতা কি পেলাম? H রো জি। এই H মানেই কি? তাহলে প্লবতা বা ঊর্ধ্বমুখী বলটা হবে কি? ভি রো জি। তাহলে যদি এখন কেউ প্রশ্ন করে প্লবতা কত, ঊর্ধ্বমুখী বল কত, অথবা বস্তুর হারানো ওজন কত, অথবা আর্কিমিডিসের সূত্র মানে কি মানে না, তাহলে অলওয়েজ মাথার মধ্যে সেট আপ রাখবা ভি রো জি। সূত্রটা কি? ভি রো জি। আর্কিমিডিসের সূত্রটা কি? একটু চিন্তা করে দেখো। আর্কিমিডিস বলছিল যে কোনো বস্তু যদি তরলে নিমজ্জিত করা হয়, তাহলে সেই বস্তু কর্তৃক যে অপসারিত তরল, তার ওজনই হচ্ছে কি? বস্তুর হারানো ওজন। তার মানে কি দাঁড়াইলো? যে ধরো আমি একটা বাথটাবে গোসল করতে গেলাম, বাথটাবটা পুরো পানি দিয়ে ভরা, যখন আমি বাথটাবে শুইলাম বা বসলাম, সাথে সাথে কিছু পানি পড়ে গেছে। ওই যে পানিগুলো পড়ে গেছে অপসারিত তরল, সেই তরলগুলো যদি ওজন করা হয়, সেই ওজনটাই আমার কি? পানির মধ্যে হারাই গেছে। তাহলে বস্তুর হারানো ওজনটা কি? সেই বস্তু কর্তৃক যে
অপসারিত তরলের পরিমাণ, তাই হচ্ছে বস্তুর কি হারানো ওজন। এই হচ্ছে আর্কিমিডিসের সূত্র। তাহলে এই আর্কিমিডিসের সূত্রটার মধ্যেও কি বলা, ঊর্ধ্বমুখী বলের কথা বলা আছে। কারণ পানি তো চায় আমাকে ভাসায় রাখতে, সে তো চায় না আমাকে ডুবাইতে। ব্যাপারটা তো অনেকটা এরকম। তাইলে এই প্লবতা মানে হচ্ছে কি ভিরোজি, বস্তুর হারানো ওজন ভিরোজি, বস্তুর প্লবতা ভিরোজি, বস্তু হচ্ছে গিয়ে কি এই ঊর্ধ্বমুখী বল কত ভিরোজি। আর্কিমিডিসের সূত্র মানে কি, মানে না ভিরোজি। এই সূত্রতে আমরা চলে আসবো। তাহলে আমরা যে পয়েন্টগুলো পাইছি পরীক্ষার হলে যদি প্রশ্নের মধ্যে দেখি, তাহলে অবশ্যই এখন ধরতে পারবো কোন সূত্র ইউজ করব। এবং একটা মজার ব্যাপার, এই সবগুলোর কিন্তু একই। যেমন আগেরটাই দেখেন এইচ রোজি ছিল, তার আগেরটা কি এইচ রোজি ছিল, এখন একটা কি আসছে ভিরোজি, একই জায়গা থেকেই কিন্তু আসছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওই এমজি থেকেই কিন্তু এরা সবাই আসছে, দিন শেষে এগুলো সবাই এমজিতে পরিণত হবে। ভি আর রো মানেই কিন্তু এম। তাহলে এবার একটু আসেন, যদি এই দুজন কি হয় কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা এটাও বলতে পারি যে প্লবতা বা ঊর্ধ্বমুখী বল সমানুপাতিক হচ্ছে কি ভি, অর্থাৎ আয়তন। অর্থাৎ বস্তুর আয়তন যত বৃদ্ধি পাবে প্লবতাও তত কি বৃদ্ধি পাবে। আমি যদি এতটুকু একটা কার্ড পানির উপরে ফালাই, সেটা ভেসে থাকবে। কিন্তু একটুকু একটা কাঠ যদি ফেলে সেটা নিমজ্জিত হয়ে যাবে, একবারে ডুবে যাবে। ডুবে বলতে বেশি না ডুবলেও ডুবে যাবে অথবা নিমজ্জিত হয়ে থাকবে যদি ছোট্ট কাঠ ফেলাই। কিন্তু একটু বড় করে ফেলালেই সেটা কি ভাইসে থাকতেছে, সেটার উপরে একটা মানুষ উঠতে পারতেছে। কারণ কি এই বিশাল আয়তন জুড়ে ঊর্ধ্বমুখী বল কাজ করতেছে। তার মানে আয়তন যত বেশি হবে প্লবতা কী হবে তত বেশি হবে, প্লবতা যত কম হবে আয়তনও কী হবে তত কম হবে। একদম সিম্পল থিওরি, এটা যেন মাথার মধ্যে থাকে। এইবার আসেন, আমি একদম কিন্তু কি টাইপের ম্যাথ আসবে বা কোন কথাগুলো বলতে হবে সেই সহকারে কিন্তু আমি বুঝাই দিচ্ছি। সো একটু মনোযোগ সহকারে হচ্ছে ভিডিওটা দেখবা, এটা আমার রিকোয়েস্ট। দেন আসেন আমাদের প্যাসকেলের সূত্র। প্যাসকেলের ক্ষেত্রে একটু ছবি আঁকি একটা। খেয়াল করেন, ছোটবেলায় আমাদের বইয়ের মধ্যে ছিল যে একটা বলকে বা একটা রাবার বলকে অনেকগুলো হচ্ছে একটা পিন দ্বারা অনেকগুলো ফুটা করার পর সেটা হচ্ছে কি করো, পানির মধ্যে একটু ডুবাই রাখো, ডুবাই রাখার পরে সেটা হাতে নাও, নিয়ে একটা চাপ দাও, চাপ দিলে দেখবা প্রতিটা ফুটা দিয়ে সমানভাবে কি করতেছে পানিটা বের হয়ে আসতেছে। আমাদের ছোটবেলার বইতে এই ধরনের প্যাসকেলের সূত্রটা বোঝানোর জন্য একটা কোশ্চেন ছিল। মেবি এটা হচ্ছে ক্লাস 5-এর দিকে ছিল হয়তোবা, আমার যতটুকু মনে পড়ে। কিন্তু এখন তো এই জিনিসটা হয়তোবা নাই আমাদের এই বইগুলোতে। তো এখন একটু চিন্তা করে দেখো প্যাসকেলের সূত্রটা কি বলছে। অনেক সময় যখন আমরা বেলুন ফুলাই, বেলুনটা ফুলানোর পরে বেলুনে ধরে এই পাশে চাপ দিছি, তো অণুগুলা সব কি ওই দেয়ালে যায় হিট করে এবং পাশটা কি বড় হয়ে যায়। তো এই জায়গায় যতগুলো অণু ছিল সেই অণুগুলাই কিন্তু ওই পাশে যে দেয়ালে, পাত্রের দেয়ালে হিট করছে, বা ওই বেলুনটার ওই দেয়ালটায় হিট করছে, দ্যাটস ওয়াই বেলুনের এই পাশটা কিন্তু ফুলে গেছে। তাহলে প্যাসকেলের সূত্রটার মধ্যে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, অর্থাৎ একটু চিন্তা করে দেখো, আমি যদি এই পৃষ্ঠটাকে একটু নিচে নামাই, এই জায়গার যে পানিগুলো আছে এগুলো কোন দিকে দৌড় দেবে, এইদিকে যে দৌড় দিবে। ব্যাপারটা তো এই জায়গায়, দৌড়টা দিবে কোথায়, এখান থেকে এদিকে যে এমনি দৌড় দিবে। দৌড় দিয়ে কোন জায়গায় বড় একটা পিস্টনে যে হিট করবে। আবার যদি আমি এই পিস্টনটা একটু নিচে নামাই, এই জায়গার পানিগুলো হিট করবে কি এখানে যায়, এবং এই পিস্টনটা কি করে ওঠানামা করে। তাহলে যেহেতু পিস্টনটা ওঠানামা করে, এই জায়গার পানিগুলোর যখন আমি এটাকে নামাই দিলাম তখন এই পানিগুলো এখানে হিট করলে এই জিনিসটা একটু উপরের দিকে উঠে যাবে। তাহলে এগুলো হচ্ছে এক একটা কি পিস্টন। আচ্ছা, তাহলে আমি এটাকে বললাম ছোট পিস্টন, এটাকে আমি কি বললাম বড় পিস্টন। তাহলে এই পিস্টনের একটা ক্ষেত্রফল হচ্ছে ধরো A1 বললাম, এই পিস্টনের একটা ক্ষেত্রফল A2 বললাম। এই জায়গায় একটা বল কাজ করতেছে বললাম F1, এই জায়গার বলটা হচ্ছে কাজ করলো, এটাকে বললাম F2।
এবং যেহেতু এফ আর এ আছে তার মানে অবশ্যই এখানে যখন আমি এটা প্রেস করব নিচের দিকে যাবে, তার মানে কি বল প্রয়োগ করছি, বল প্রয়োগের ফলে কি একটা ক্ষেত্রফলের উপরে বল প্রয়োগ করা হয়েছে, তার মানে এখানে একটা কি চাপের প্রভাব চলে আসছে, তার মানে চাপ চলে আসছে। তার মানে এখানে আমি কি বলতে পারি, P1 ইজ ইকুয়াল টু কি F1/A1, বলাই তো যায়। কারণ আমি যখন এখানে নিচে যেতে দিছি বল প্রয়োগ করছি নিচের দিকে গেছে একটা ক্ষেত্রফলের উপর, তাহলে চাপ হয়েছে, তাহলে চাপ দিছি আমি, এটাকে কি বলতেছি, চাপ দিছি। এই চাপটা কোথায় যে কাজ করতেছে, এই চাপটা এই ক্ষেত্রফলের উপরে যে কাজ করতেছে। তাহলে এই ক্ষেত্রফলটা কি বড় পৃষ্ঠন অর্থাৎ A2 এর উপরে। তাহলে এখন যদি কেউ প্রশ্ন করে F2 মানে বড় পৃষ্ঠন কি পরিমাণ বল অনুভব করবে, বড় পৃষ্ঠনটি কি পরিমাণ বল অনুভব করবে, তাহলে ব্যাপারটা এইভাবে আসে না যে F2 তাহলে কি হবে, এই P1 চাপটা F2 এর ক্ষেত্রফলের উপরে আসতেছে, তার মানে এই P1 ইন্টু কি A2, এই বলটাই তো সে কি করবে, অনুভব করবে। P1 মানে হচ্ছে আমরা কি বলতে পারি F1/A1। তাহলে এখান থেকে আমি যদি বলি F2/F1 ইজ ইকুয়াল টু A2/A1 বলা যায়, এটি প্যাসকেলের সূত্র। বা আমি যদি একটু হচ্ছে গিয়ে বিপরীতকরণ করে বা ব্যস্তকরণ করে যদি বলি, এটাও তো বলতে পারি। কি কোনো সমস্যা, কোনো সমস্যা না, একই জিনিস, মাথায় রাখতে হবে, একদম সহজ। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এখন যদি বলে প্রশ্নের মধ্যে তো আমার আর এত সুন্দর করে খাওয়াই দিবে না, হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে পাবো যে এই বড় পৃষ্ঠন 100 নিউটন বল অনুভব করতেছে, তাহলে এই বড় পৃষ্ঠন যদি 100 নিউটন বল অনুভব করে, ছোট পৃষ্ঠনে যদি হচ্ছে গিয়ে 200 নিউটন বল দেওয়া হয়, ছোট পৃষ্ঠনের ক্ষেত্রফল এত, বড় পৃষ্ঠনের ক্ষেত্রফল কত, এই ধরনের অঙ্কগুলা যদি বলে, তুমি অনায়াসে কি করলা, F2/F1 ইজ ইকুয়াল টু A2/A1 দিয়া করে ফেললা। এখন যদি প্রশ্নটা একটু এভাবে করতো যে ছোট পৃষ্ঠনটায় 200 নিউটন বল প্রয়োগ করার ক্ষেত্রে সেটা এতটুকু নিচে নামে, তাহলে বড় পৃষ্ঠনে সেক্ষেত্রে 100 নিউটন বল অনুভব হয়, বড় পৃষ্ঠনটা কতটুকু উপরে উঠবে, এই কথাটাও তো বলতে পারে। তাহলে এর জন্য এখন মনে রাখবা, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবা, একটু মুসলাম খেয়াল করো। আমরা আগে কি পাইছি সূত্রটা, মনোযোগ সহকারে বারবার বলতেছি, একটু খেয়াল করো। আর একটু আছে F2/F1 বললাম, A2/A1 বললাম, এটা তোমরা পাইছি। এইখানে যখন আমি প্রেসটা করলাম, এই পানিটুকুই সরলো, পানি তো এরটুকুই সরছে, নাকি এর থেকে বেশি পানি সরবে, এর থেকে বেশি তো সরবে না। এবং এই পানিটুকুই কোথায় যে হিট করছে, এই বড়টায় হিট করছে। তার মানে আমি যতটুকু মানে বেলুনে যখন আমি এই জায়গাটায় চাপ দিছি, যতটুকু জায়গায় চাপ দিছি, এতটুকুর অণুগুলাই কিন্তু ওই পাশের দেয়ালে যে হিট করছিল। তাহলে মাথায় রাখতে হবে এই জায়গার যে পানির পরিমাণ আর এখানে যে হিট করবে যে পানির পরিমাণ, এটা কিন্তু সেম। তার মানে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, আয়তনের পরিবর্তন হচ্ছে না। আয়তন শব্দের অর্থ কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বলি AH, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই, AH বলতে পারলাম। যেহেতু এটা V1 ছিল, A1 H1 A2 H2। তাহলে একটু খেয়াল করে দেখো তো, A2 ডিভাইডেড বাই যদি A1 বলি, তাহলে H1 ডিভাইডেড বাই কি H2 কে বলতে হয় না, অর্থাৎ A1টা A2 এর নিচে গেলাম, H2টা H1 এর নিচে আসলাম। বা আমরা এখানে H না বলে Xও বলতে পারি, X দূরত্ব অতিক্রম করে, এটাও তো বলা যায় X দূরত্ব অতিক্রম করে, আবার D দূরত্ব অতিক্রম করে। যে যা খুশি বলুক, প্রশ্নে যেভাবে নাচাবে তুমি সেভাবে নাচবা, বা তোমারে যা বলবে তুমি তাই করবা। তাহলে এখান থেকে দেখো তো ইকুয়েশনটা এরকম হয়ে গেল না, H1 ডিভাইডেড বাই H2, তিনজন তিনজনের সমান সমান, একদম সহজ। তাহলে সুন্দর করে যদি আমরা এই ইকুয়েশনটা মনে রাখি, এখন যদি আমাকে প্রশ্ন করে কতটুকু উচ্চতায় উঠলো বা কতটুকু উচ্চতায় নিচে নামলো, বাইর করতে পারবো 100%। এইটা যেন মনে থাকে। এবং যদি বলে এদের কাজ কি সেম ছিল, এই কোশ্চেনটাও তো করতে পারে। দেখো, একটা কোশ্চেন করার পাশাপাশি বা একটা অঙ্ক করার পাশাপাশি সেই টপিকটার উপরে কি কি কথা আসতে পারে, এই জিনিসটা ধরতে যে পারে, তার কাছে ফিজিক্স একদম সহজ। তুমি যদি কনসেপ্টটা সুন্দর করে ক্লিয়ার থাকে, তুমি অবশ্যই পারবা। তাহলে একটু চিন্তা করে দেখো, আমি কি বললাম এখন, কাজ কি সেম। কেন বাবা, আমরা 4 নম্বর অধ্যায়ে পড়ছি না, কাজ মানে হচ্ছে কি FS, পড়ছিলাম কিনা, এই এসটাই কি, এসটাই তো দূরত্ব।
এসটাই কি দূরত্ব, বল প্রয়োগে এতটুকু নিচে নামছে, বল প্রয়োগে এতটুকু উপরে উঠছে, তার মানে এতটুকু কাজ হয়েছে, অতটুকু কাজ হয়েছে, তার মানে এদের কাজের পরিমাণও চাইলে কিন্তু বের করতে পারবো, একদম সোজা। বা ব্যয়িত শক্তি কি দুজনের বের করে দেখাও, বা ব্যয়িত শক্তির অনুপাত বের করে দেখাও। এখন এই পৃষ্ঠনটা হচ্ছে মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, কিন্তু পৃষ্ঠনটা যদি এরকম গোল হইতো তাহলে অবশ্যই পরীক্ষার হলে তোমাকে বলে দিত এটার ব্যাস হচ্ছে এত, D1 ব্যাস, তাহলে ব্যাসের অর্ধেকে তো ব্যাসার্ধ, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো না? গোল জিনিসের ক্ষেত্রফল মানে কি, পাই আর স্কোয়ার, একদম সহজ। আমি ক্ষেত্রফল বের করে নিব, প্রবলেম কোথায়? আয়তন বের করে নিব, সমস্যা কোথায়? 4/3 পাই আর কিউব। তো আমি যদি সূত্রগুলো ভালো করে জানি আমার কাছে তো ব্যাপার না। তাহলে বুঝতে পারলাম টপিকটা। তাহলে আমাদের এই যে ইকুয়েশনটা মাথায় রাখতে হবে, F2/F1 = A2/A1 = H1/H2 অথবা X1/X2 অথবা S1/S2, যে যা বলে বা তুমি যা বলো তুমি তাই বলবা, সে একদম পুরা। তাহলে ইকুয়েশন জানলে আমরা অবভিয়াসলি একদম সুন্দর করে পেরে গেলাম, আমাদের আর টেনশন করা লাগলো না। আশা করি বুঝতে পারছো। এরপরে এখন যে টপিকগুলো আছে এগুলো হচ্ছে থিওরিটিক্যাল টপিক, তুমি এগুলো হচ্ছে নিজে নিজেই বুঝতে পারবা, এগুলো আসলে বোঝানোর কিছু নাই। এখন একদম ছোট ছোট কয়েকটা টপিক আছে, যেমন পীড়ন, সমানুপাতিক বিকৃতি, দেন আবার হচ্ছে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা বা সীমা, স্থিতিস্থাপক সীমা, সীমা। এই যে ছোট ছোট কথাটা, বাতাসের হচ্ছে চাপ মাপার কোনটা, স্কেল কোনটা, বা কোন স্কেল দিয়ে আমরা হচ্ছে বাতাসের ব্যারোমিটার কি দিয়ে মাপি, এই জিনিসগুলা ছোট ছোট থিওরিগুলো আছে, এই থিওরিগুলো পড়বা। পদার্থের চতুর্থ অবস্থা, প্লাজমা অবস্থা, এই সম্পর্কে একটা ছোট্ট কথা বলছে। কঠিন পদার্থ কেন কঠিন, তরল পদার্থ কেন তরল, বায়বীয় পদার্থ কেন বায়বীয়, এই সম্পর্কে কিছু হচ্ছে কথা বলছে, যা তোমরা বই থেকে পড়ে নিবা। আমি যে টপিকটা এখন বুঝিয়ে দেবো সেটা হচ্ছে পীড়ন, বিকৃতি, স্থিতিস্থাপকতা। এটা একদম সোজা। হুকের সূত্র বলে, হুকের সূত্রটি লেখো। হুক কি বলছিল? পীড়ন, সমানুপাতিক বিকৃতি। বিকৃতি জিনিসটা কি? একদম সহজ, চিন্তা করে দেখো। এই বিকৃতির থেকে কিন্তু আরো দুইটা আসে, একটা হচ্ছে ইয়াং মডুলাস আর একটা হচ্ছে বাল্ক মডুলাস। আচ্ছা খেয়াল করো, বিকৃতি ধরো এই আমার একটা বস্তু ছিল, আমি এখানে ধরো একটু তাপ প্রয়োগ করলাম। আচ্ছা তাপ প্রয়োগের কথাটা না বলি, 6 নম্বর অধ্যায়ের জন্য রেখে দিই। এই একটা বস্তু, এই বস্তুটাকে আমি একটু টান দিলাম, টান দেওয়ার ফলে সেটা একটু লম্বা হইল। তার মানে এই দৈর্ঘ্যটা আমার কি আগের দৈর্ঘ্য, আর এই দৈর্ঘ্যটার আমি কি বলতে পারি পরের দৈর্ঘ্য। আমি যদি বলি এটা হচ্ছে আগের দৈর্ঘ্য হচ্ছে L0, পরের দৈর্ঘ্য যদি আমি বলি L, সমস্যা? আমি যদি বলি L1 L2, সমস্যা? কোনো সমস্যা নাই, তুমি যা খুশি তা বলতে পারো। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হয়েছে, তাহলে তুমি পরিবর্তন জানতে চাইলে কি L - L0 কথাটা আসবে না? এল থেকে এই বড়টা থেকে যদি আমি ছোটটা বাদ দিয়ে দিই তাহলে এতটুকু পরিবর্তন হয়েছে দৈর্ঘ্যের, বলা যাবে না? তাহলে মোটের হিসাবে কতটুকু পরিবর্তন হয়েছে, তখন আমি কি L0 L - L0 / L0 এই কথাটা বলতে পারি, অর্থাৎ বস্তুর পরিবর্তন বা বিকৃতি কতটুকু হয়েছে। তাহলে পীড়ন জিনিস কি? পীড়ন সমানুপাতিক বিকৃতি। পীড়নও কিন্তু একটা বল, পীড়নও একটা কি বল, কিন্তু এটাকে আমরা একটু বাধাদানকারী বল বলবো। কেন বলবো দেখো, কোনো জিনিসের যখন আমরা বিকৃতি ঘটাতে চাই, তার ধরো দৈর্ঘ্যের পরিবর্তন করতে চাই, ওই বস্তুটা কিন্তু পরিবর্তন হইতে চায় না। একটা রাবার ধরো, রাবার যখন আমি এমভাবে টান দিই, রাবারকে টান না দিলে ও কি নিজে থেকে পরিবর্তন হইতে চায়? কখনো চায় না। যখন আমরা রাবারটাকে টান দিই, রাবার তো পরিবর্তন হইতে চায় না, তো রাবারও কি করে? একটা ফোর্স ক্রিয়েট করে, বল ক্রিয়েট করে, একটা বাধা দেয়, সে বিকৃতি হইতে চাচ্ছে না, তার মানে সে একটা কি ভিতরে বাধা দিচ্ছে। এই বলটারই আসলে বলা হয় পীড়ন। যখন পীড়ন মানে তুমি যত জোরে টান দিবা, বল প্রয়োগ করবা সেটার উপরে, ওর বাধাদানকারী বলের পরিমাণ যত বাড়তে থাকবে, ওর তত বেশি কি হইতে থাকবে? বিকৃতি হইতে থাকবে। একদম সহজ টপিক। তাহলে হুকের সূত্রে কি বলছে? পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে বিকৃতি জিনিসটা কি? সেটা দৈর্ঘ্যের হইতে পারে, প্রস্থের হইতে পারে, ক্ষেত্রফলের হইতে পারে, আয়তনের হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে একটা কথা বলছে, তাহলে আলটিমেট এটা একটা কি বল, বল কাজ করতেছে। আচ্ছা যদি বল কাজ করে, এখন একটা সূত্র আছে, এই যে বল T/A, এই টিটাকে বলা হয়েছে টানা বল। কি বল?
টানা বল, কোনো কিছুকে টান দিছি এই জায়গায় যে বল, তাহলে এই টি মানেও কি বল, তো টি মানেও তো বল এফ। আচ্ছা, এইটা সমান সমান বলতেছে ওয়াই এল মাইনাস এল নট ডিভাইডেড বাই এল নট। আর এই ওয়াইটা হচ্ছে ইয়াং মডুলাস, ওয়াইটা হচ্ছে কি ইয়াং মডুলাস, অর্থাৎ দৈর্ঘ্যের হিসাবে আসলে কি আসবে ইয়াং মডুলাস। তাহলে ইয়াং মডুলাসে কি নিয়ে আলোচনা করা হয়, দৈর্ঘ্যের হিসাবে আলোচনা করা হয়। এখন একটা মজার ব্যাপার খেয়াল করেন, এই জায়গায় একটা জিনিস কিন্তু বুঝতে হবে। ধরেন ওয়াইটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, এই পাশে নিয়ে আসছি, খেয়াল করে কিন্তু এই কথাটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা ধরো 1/y, এখানে টি বাই কি আছে এ, আর এই জায়গায় কি থাকলো এল মাইনাস এল নট ডিভাইডেড বাই এল নট। এটাও নিচে আছে, এটা আচ্ছা, যদি আমরা হিসাব করি এটা তো এটার সাথে গুণের সম্পর্ক, তাহলে একটু খেয়াল করে দেখো তো, এর মানটা যদি বাড়ে, এর মানটা যদি বাড়ে, তাহলে এই জায়গায় যে মানটা পাবা এটা কি কম পাবা না বেশি পাবা? একটু খেয়াল করো, এটার মানটা যদি বেড়ে যায় তাহলে আমি এখানে কি কম মান পাবো, তাহলে কম মান দিয়ে যদি এই পুরোটাকে ভাগ করি তাহলে মান কি পাবো, বড় পাবো। বুঝো, কথা বুঝো, আগে সুন্দর করে বুঝো। ধরো এখানে আমি বললাম 100, তাহলে 1/100 মানে কি 0.01, তাহলে 0.01 দিয়ে যখন আমি এই জিনিসটাকে ভাগ দিতে যাব, এই দশমিকটা উঠে গেলে 100 কিন্তু উপরে গুণ হবে, তার মানে মানটা কি হবে বড়। আর যদি এটার মানটা কি হয় ছোট, এটার মানটা কি হয় ছোট, তাহলে এটার মান ছোট হলে এখানে মানও কি পাবো ছোট। তাহলে ছোট মান দিয়ে যদি আমি এখানে কি করি, মানে এখানে মানটা কি পাবো বড়, সরি, এখানে যদি আমি ছোট মান ইয়াং মডুলাসের মানটা যদি ছোট হয় তাহলে এখানে মানটা কি পাবো বড়, তাহলে বড় মান দিয়ে যদি ভাগ করি তাহলে এটা আবার কি কমে যাবে না। তাহলে কি বুঝলাম, ইয়াং মডুলাস মানে ওয়াইয়ের এই মান, ইয়াং মডুলাসের ওয়াইয়ের মানটা যদি কি হয় বড় হয়, ওয়াইয়ের মানটা কি হয় বড় হয়, এটার মান কি পাবো কম পাবো। কারণ বড় জিনিস দেওয়া যদি আমি ভাগ দিই তাহলে এর মান কি আসবে কম, আর ছোট জিনিস দেওয়া ভাগ দিলে মানটা কি আসবে বেশি। তাহলে ওয়াইয়ের মান যত কম হবে এটার মান তত বেশি হবে, অর্থাৎ বিকৃতি তত বেশি হবে, দৈর্ঘ্যের পরিবর্তন তত বেশি হবে। এই জিনিসটা মনোযোগ দিয়ে বুঝে নাও। এরপরে আসো, ইয়াং মডুলাসের পরে আছে বাল্ক মডুলাস। ওইখানে আয়তন নিয়ে কথা বলা হয়েছে, তাহলে সেখানে আবার কি ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই ভি নট, এই যে বাল্ক মডুলাস। এই সূত্রের মধ্যে একটু চিন্তা করে দেখো, আগের থিওরিটাই আসতেছে না, এটার মান যদি কমে, এটার মান কমলে এখানে মান কি পাবো বেশি, আর বেশি মান দিয়ে ওরা যদি ভাগ দিই তাহলে কি আসবে, ওর মানটা তো কমে যাবে। আর এটার মান যদি কম আসতো তাহলে এটা দিয়ে ভাগ দিলে এটা কি বাইরে যাবে, তার মানে এটার মান যত কমবে এটার মান তত বাড়বে। এটার মান হচ্ছে কি, এটা কমলে এটা বাড়বে, আর এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। একদম সহজ হিসাব, চিন্তা করার কিছু নাই, আমি পুরোটার হিসাব করতেছি। তাহলে ব্যস্তানুপাতিক না, একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে, ইজি, মনে রাখবেন দুইটা সূত্রের কথা। আর এবার আসেন স্থিতিস্থাপক, এই ব্যাপারটা কোথা থেকে আসলো। একটা রাবার দিয়ে যদি আমরা কোন একটা কিছু বড় একটা কিছু ধরেন বাইরে রেখে দিছি, প্রায় 7-8 দিন পরে যে আমরা সেই রাবারটা খুললাম, রাবারটা যখন কেনা ছিল তখন তার অবস্থানটা যতটুকু ছিল, তখন এই 7 দিন পরে যে যখন রাবারটা খুললাম ওই বস্তুটা থেকে, রাবার রাখলে কি সেম থাকবে? কখনোই সেম থাকবে না। কেন সেম থাকলো না? ওর তো সেম থাকা উচিত ছিল, আমি তো ওরা ধরি নাই। অনেক দিন থাকার কারণে ওর স্থিতিস্থাপকতা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায় মানে কোনো একটা বস্তুকে যদি টান দেওয়ার পর বা বল প্রয়োগ করে বিকৃতি ঘটানোর পর ছেড়ে দিলে তা যদি পূর্বের অবস্থায় ফিরে আসে, তখন হচ্ছে তার সেটারে কি বলা হয় স্থিতিস্থাপকতা। আর যদি ফিরে আসতে না পারে তার মানে স্থিতিস্থাপক সীমা কি হয়ে গেছে, লঙ্ঘন হয়েছে। দ্যাটস ওয়াই সে কি করতে পারে নাই, আগের অবস্থায় আর ফেরত আসতে পারে নাই। এই টুকটাক কিছু থিওরি আছে শুধু। তাইলে আমরা একটু সামারিটা চিন্তা করি। আমরা চাপ কি জানতে পারলাম, আমরা ঘনত্ব কি জানতে পারলাম, তরলের ভিতর বস্তুর হচ্ছে চাপ কত সে সম্পর্কে জানতে পারলাম, কোনো বিন্দুতে চাপ, তলদেশে চাপ, এই কথা বললে আমরা কি মনে রাখবো, P = H ρ G। যদি বলে প্লবতা, ঊর্ধ্বমুখী বল, আর্কিমিডিসের সূত্র মানে কি মানে না, অথবা হারানো ওজন, তাইলে হচ্ছে কি V ρ G। এরপরে আমরা প্যাসকেলের সূত্রটা শিখলাম, প্যাসকেলের সূত্রতে কি বলছে,
F2 divided by F1 is equal to A2 divided by A1 is equal to H1 divided by H2 অথবা X1 divided by X2 একদম সহজ। দেন পীড়ন, বিকৃতি, স্থিতিস্থাপকতা, বাল্ক মডুলাস, ইয়াং মডুলাস। সুন্দর করে যদি তোমরা এই ভিডিওটা দেখো এবং অবশ্যই ভিডিওটা দেখার পাশাপাশি তোমরা কি করবা, খাতা কলম নিয়ে বসবা, সাথে সাথে নোট করতে থাকবা, তাহলে তোমাদের পড়ার স্পিডটা আরও বেড়ে যাবে। ধন্যবাদ।